আরেক অবিশ্বাস্য তড়িৎ অভিযানে ভারতকে এক হাত দেখিয়ে দিল পাকিস্তান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। এরই মধ্যে আরেক আক্রমণ সফল করেছে পাকিস্তান। ভারতের সন্ত্রাসীরা এতে নিহত হয়েছে বহু সংখ্যক আহত। ক্রমাগতভাবে ভারত যে বিষোদ্গার করছে পাকিস্তানের বিরুদ্ধে, তার সমুচিত জবাব হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এমন আচানক আক্রমণে ভারত যার পর নাই অস্থির ও ভয়ে শঙ্কিত হয়ে উঠেছে। এ অঞ্চলে পাকিস্তান কিন্তু খুব সাহসের সাথে এগিয়ে যাচ্ছে সকল দিক থেকে, বিশেষ করে সমর দিক থেকে এক ঈর্ষণীয় অবস্থায় পৌঁছে গেছে। পাকিস্তানের বেলুচিস্তানে পৃথক দুটি গোয়েন্দা ভিত্তিক অভিযানে আইবিও ৪১ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। একই সাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার ৩০ জানুয়ারি এক বিবৃতিতে আইএসপিআর জানায়, নিহতরা ভারতের মদতপুষ্ট বলে দাবি করা ফিতনা আল খারিজ ও ফিতনা আল হিন্দুস্তান সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। ২৯ জানুয়ারি বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। আইএসপিআর জানায়, হরনাই জেলার উপকণ্ঠে ফিতনা আল খারিজ এর উপস্থিতির খবর পাওয়ার পর একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আস্তানায় কার্যকরভাবে আঘাত হানে। তীব্র গোলাগুলির পর ৩০ জন ভারত সমর্থিত খারিজ নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয় এবং সেগুলো সেখানেই ধ্বংস করা হয়েছে। অন্যদিকে পাঞ্জগুর জেলায় পরিচালিত আরেক অভিযানে একটি সন্ত্রাসী আস্তানা গুড়িয়ে দেওয়া হয়। সেখানে ফিতনা আল হিন্দুস্তানের ১১ জন ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানায় আইএসপিআর। বিবৃতিতে বলা হয়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি ২০২৫ সালের ১৫ ডিসেম্বর পাঞ্জগুয়ে সংঘটিত এক ব্যাংক ডাকাতির লুটের টাকাও নিহতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তারা অতীতেও একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে দাবি করা হয়। আইএসপিআর আরও জানায়, এলাকায় অন্য কোনো ভারত সমর্থিত সন্ত্রাসী আছে কিনা তা নিশ্চিত করতে স্যানিটাইজেশন অভিযান চলমান রয়েছে। বিবৃতিতে বলা হয়, আজম ইস্তেহকাম ভিশনের আওতায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাস বিরোধী অভিযান পূর্ণ গতিতে চলবে, যাতে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদ সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। এদিকে ২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে বলে জানানো হয়। আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া, কেপি ও বেলুচিস্তান প্রদেশ এসব হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী গেল ৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জানান, ২০২৫ সালে দেশ জুড়ে মোট ৭৫,১৭৫টি গোয়েন্দা ভিত্তিক অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে কেপিতে ১৪,৬৫৮টি, বেলুচিস্তানে ৫৮,৭৭৮টি এবং দেশের অন্যান্য অংশে ১,৭৩৯টি অভিযান চালানো হয়। তিনি আরও জানান, গত বছর সারা দেশে মোট ৫,৩৯৭টি সন্ত্রাসী ঘটনার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কেপিতে ৩,৮১১টি, বেলুচিস্তানে ১,৫৫৭টি এবং অন্যান্য এলাকায় ২৯টি ঘটনা ঘটে। সন্ত্রাস বিরোধী অভিযানে গত বছরে মোট ২,৫৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলেও জানান তিনি। চৌধুরীর দাবি, দেশের 10টি বড় সন্ত্রাসী হামলায় ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ ও নরম লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এসব হামলায় আফগান সন্ত্রাসীরা জড়িত ছিল বলেও তিনি উল্লেখ করেন। ২০২৫ সালের বছরের মে মাসে ভারতের সঙ্গে যে সামরিক উত্তেজনা তৈরি হয়েছিল, সেটি হঠাৎই পাকিস্তানের বৈশ্বিক অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই ঘটনা পাকিস্তানের জন্য এক ধরনের বিরল কূটনৈতিক ও কৌশলগত সুবিধা নিয়ে এসেছে। এখন দেশটি আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে নিজের অবস্থান নতুন করে নির্ধারণ করতে শুরু করেছে। এই সংঘাত বিপজ্জনক হলেও পাকিস্তানের জন্য এটি এক অপ্রত্যাশিত কূটনৈতিক সুযোগ হয়ে দাঁড়িয়েছে।
সন্ত্রাসবাদের বিষয়ে দিল্লির দীর্ঘদিনের যে প্রচারণা পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে আলাদা করে রাখার কাজে ব্যবহার করা হতো, এখন সেটি আর আগের মতো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। বিশেষ করে পেহেলগামে পাকিস্তানের সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল বলে ভারতের তোলা অভিযোগের স্পষ্ট প্রমাণ না মেলায় সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের প্রচারণা এখন আর গ্রহণযোগ্য হচ্ছে না। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক জবাব ছিল নিয়ন্ত্রিত কিন্তু দৃঢ়। পাকিস্তানের প্রতিক্রিয়া অনেক পর্যবেক্ষককে চমকে দিয়েছে। এটি এক নতুন কৌশলগত আত্মবিশ্বাসেরও বার্তা দিয়েছে। এই সময়েই ওয়াশিংটনের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার সম্পর্ক আবারও গোপনে সক্রিয় হয়েছে। এটি পাকিস্তানের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এই নতুন পরিস্থিতিতে কিছু বিষয় বিশেষভাবে নজরে পড়ে। এখন চীন পাকিস্তানের প্রধান কৌশলগত অংশীদার হয়ে উঠেছে, আর চীনের পরই রয়েছে তুরস্ক। একই সঙ্গে পাকিস্তানের ভূগর্ভস্থ বিশাল খনিজ সম্পদের দিকে আন্তর্জাতিক আগ্রহ নতুন করে বাড়ছে। আফগানিস্তানের বর্তমান পরিবর্তনশীল পরিস্থিতি এবং পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানে অর্জিত সাফল্য দেশটিকে আঞ্চলিক নিরাপত্তা আলোচনায় গুরুত্বপূর্ণ করে তুলেছে। ইরান ইসরায়েল সংঘাতের সময় পাকিস্তানের কূটনৈতিক অবস্থানও দেশটির কৌশলগত গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। এই পরিবর্তনগুলো ঘটছে এমন এক সময় যখন মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও ককেশাস অঞ্চলে পুরো ভূ রাজনৈতিক পরিস্থিতিতে তড়িৎ রূপান্তর ঘটছে। ভারতের প্রতি তার প্রতিবেশীদের অসন্তুষ্টি বাড়ছে। অন্যদিকে রাশিয়ার আঞ্চলিক ভূমিকাকে এই অঞ্চলের দেশগুলো আগের চেয়ে বেশি স্বার্থকেন্দ্রিক মনে করছে। ফলে পাকিস্তানের সামনে এখন নতুন জোট গড়ার সুযোগ তৈরি হয়েছে। তবে পাকিস্তান যদি তার নিজের কৌশলগত অবস্থান ধরে রাখতে পারে তাহলেই সেটি সম্ভব। বাইরের সুযোগগুলো কাজে লাগাতে হলে পাকিস্তানের ভেতরের পরিস্থিতি মজবুত করা জরুরি। পাকিস্তান যদি তার নতুন পাওয়া আন্তর্জাতিক গুরুত্ব ধরে রাখতে চায় তাহলে তাকে দেশের ভেতরে রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা আনতে হবে। ভেতরে শক্ত ভিত না থাকলে তার কূটনৈতিক অর্জনগুলো দীর্ঘস্থায়ী নাও হতে পারে। পাকিস্তান এখন এই উপলব্ধিতে পৌঁছেছে যে সাম্প্রতিক কৌশলগত ও কূটনৈতিক অগ্রগতি ধরে রাখতে হলে সন্ত্রাস বিরোধী লড়াইকে আরও কার্যকর ও আধুনিকভাবে পরিচালনা করতে হবে। গেল সপ্তাহে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব এই বিষয় স্পষ্টভাবে সামনে এনেছে। তারা বলেছে, সব ধরনের জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সব পর্যায়ে সিদ্ধান্তমূলক ও সার্বিক পদক্ষেপ নেওয়া দরকার। এই আহ্বানই দেখিয়ে দেয়, ভবিষ্যতে যদি পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে নিজের গুরুত্ব ধরে রাখতে চায় তাহলে তাকে ভেতর থেকে শক্ত হতে হবে এবং জঙ্গিবাদ দমনে আরও কঠোর ও সমন্বিতভাবে এগোতে হবে। এই মুহূর্তে পাকিস্তান বেলুচিস্তান ও আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে সন্ত্রাসবাদ ও বিদ্রোহ দমনে অভিযান চালাচ্ছে। আন্তর্জাতিক মহল এ ধরনের প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে। তবে এখনও একটি বড় দুর্বলতা থেকে গেছে। সেটি হলো, যেসব জঙ্গি গোষ্ঠী একসময় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সক্রিয় ছিল, সেই লস্করি তৈয়বা এবং জৈশ ই মোহাম্মদের কিছু সদস্য এখনও পাকিস্তানে সক্রিয় আছেন বলে অভিযোগ আছে। এই অভিযোগকে ভারত নিয়মিতভাবে কাজে লাগাচ্ছে। গত কয়েক বছরে পাকিস্তান এসব নেটওয়ার্ক ভেঙে দিতে কিছু বাস্তব পদক্ষেপ নিয়েছে। মূলত অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন বিরোধী আন্তর্জাতিক সংস্থা FATF এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কূটনৈতিক চাপের কারণে পাকিস্তান এসব পদক্ষেপ নেয়। এই পদক্ষেপ নেয়ার পরও ভারত বলে আসছে, এসব জঙ্গি সংগঠনের কিছু অংশ এখনও পাকিস্তান ও আজাদ কাশ্মীরে সক্রিয়। ভারত এই বক্তব্য দিয়ে আন্তর্জাতিক মহলে, বিশেষ করে পশ্চিমা নীতি নির্ধারকদের মধ্যে পাকিস্তান বিরোধী ধারণা তৈরি করতে সক্ষম হয়েছে। ভারত এখন পর্যন্ত তাদের এই কূটনৈতিক কৌশল থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি। তবে এখন ক্রমেই স্পষ্ট হচ্ছে, শুধু কথা বলে নয়, এই ধরনের অবস্থান টিকিয়ে রাখতে হলে বাস্তব প্রমাণ এবং নতুন যুক্তিও লাগবে। যদি ভারতের এই দাবি প্রমাণ ছড়া বারবার তোলা হয় এবং সেটি আন্তর্জাতিক মহলে গুরুত্ব হারাতে শুরু করে, তাহলে ভারতকেও হয়তো তার কৌশল বদলাতে হবে। এই পরিস্থিতির পরিবর্তন হলে পাকিস্তানের সঙ্গে আরও সমতার ভিত্তিতে আলোচনার একটি সুযোগ তৈরি হতে পারে। সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তান FATF-এ যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে দেখা যায় সন্ত্রাসী অর্থায়ন মোকাবিলায় দুই দেশের দৃষ্টিভঙ্গি একেবারেই ভিন্ন। পাকিস্তানের প্রতিবেদন ছিল গঠনমূলক ও প্রাতিষ্ঠানিক ভিত্তিতে তৈরি, অন্যদিকে ভারতের রিপোর্ট ছিল অনেক বেশি বেছে বেছে সাজানো, যেন তা তাদের দীর্ঘদিনের রাজনৈতিক বক্তব্যকে সহায়তা করে। FATF-এর প্রতিবেদনে ভারতের দেয়া তথ্য মূলত ইন-কাইন্ড পদ্ধতি, ই-কমার্স প্ল্যাটফর্মের অপব্যবহার, অনলাইন পেমেন্ট এবং VPN-এর মাধ্যমে একক সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন,
এই বিষয়গুলোর সঙ্গে এসেছে। ভারত দুটি কেস স্টাডি দিয়েছে। একটি হলো 2022 সালের 3 এপ্রিল গোরক্ষনাথ মন্দিরে হামলার চেষ্টা, আরেকটি হলো 2019 সালের ফেব্রুয়ারিতে আত্মঘাতী হামলায় 40 জন ভারতীয় নিরাপত্তা কর্মীর মৃত্যু। তবে লক্ষণীয় বিষয় হলো এটিএফ এর প্রতিবেদনে কোথাও পেহেলগাম ঘটনার উল্লেখ করা হয়নি। ভারতের কেস স্টাডিগুলোর তথ্য কোথা থেকে এসেছে তা স্পষ্টভাবে বলা হয়নি। পক্ষান্তরে পাকিস্তান তাদের রিপোর্টে তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি ও ইসলামিক স্টেট খোরাসানের অর্থাৎ আইএসকে এর কথা বলেছে। এই সংগঠনগুলো কিভাবে হুন্ডি বা অনানুষ্ঠানিক ব্যাংকিং পদ্ধতি ব্যবহার করে অর্থ সংগ্রহ করে কিংবা মুক্তিপণ আদায়ের মতো কৌশল ব্যবহার করে অর্থায়ন করে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। পাকিস্তান এসব তথ্য জাতীয় সন্ত্রাসবিরোধী কর্তৃপক্ষ ন্যাকটা সূত্রে দিয়েছে। ফলে এসব তথ্যের গ্রহণযোগ্যতা আরও বেশি। এই দুই দেশের কৌশলের ভিন্নতা চোখে পড়ে। ভারত এখনও কূটনৈতিক চাপ তৈরি করতে তার বক্তব্যকেই মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ও নিয়মকানুন মেনে চলার মাধ্যমে ধীরে ধীরে আন্তর্জাতিক মঞ্চে নিজের অবস্থান শক্ত করছে। বর্তমান ভূ রাজনৈতিক পরিবেশে এই ধরনের ধীর ও কাঠামোগত অগ্রগতি ভবিষ্যতে আরও টেকসই ফল দিতে পারে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।